লেখিকা মাধবী ভট্টাচার্যের দূরত্ব। বিশাল অডিটোরিয়াম হল জুড়ে থিকথিক করছে ভিড়। প্রতিটা পিরিয়ডিক এক্সামের পর প্যারেন্টস টিচার্স মিটিং অ্যারেঞ্জ করা হয় এই স্কুলে। অজন্তা মেয়ের হাত ধরে এদিক ওদিক চোখ বোলালো একবার। মিষ্টির ক্লাসে টিচাররা কোথায় বসেছেন কে জানে। এবারে ক্লাস 6 হলো মেয়ের। আজ সকাল 9টা থেকে 12টা পর্যন্ত চলবে পিটিএম। অজন্তা আসতে একটু দেরি করে ফেলেছে। চারদিকে অনুসন্ধানী দৃষ্টি চালাতে চালাতেই অজন্তা মেয়েকে একবার জিজ্ঞেস করলো, এই মিষ্টি, তোর ক্লাসের টিচাররা কোথায় বসেছেন, দেখতে পাচ্ছিস? কোনো সাড়া নেই। মেয়ের দিকে তাকালো অজন্তা। ঠিক যা ভেবেছিল তাই। একটু আগে মায়ের ফোনটা হাতে নিয়েছিল, সেটাতেই ধ্যানমগ্ন মেয়ে এক মনে খুঁটখুট করে চলেছে। মায়ের কথা কানে ঢোকেনি। মেয়ের হাত থেকে ফোন কেড়ে নিল অজন্তা। এই জন্যই তোমাকে ফোন ধরতে দিই না, কি বলছি শুনতে পাচ্ছ না? মেয়ে ভয়ে ভয়ে তাকাচ্ছে মায়ের দিকে। মিনমিন করে বলল একবার, গেম খেলছিলাম তো। এখন গেম খেলার সময়? তোদের ক্লাসের টিচাররা কোথায় বসেছেন খুঁজে বের কর। মায়ের হাত ধরে ভিড় ঠেলে ঠেলে এগিয়ে চলল মিষ্টি। একটু এগোতেই সায়ন্তনীর মাকে দেখতে পেল অজন্তা। অজন্তাকে দেখে এক মুখ হেসে হাত নাড়ল সে। তারপর নিজের পাশের খালি চেয়ারটা ইশারায় দেখিয়ে দিল। মিষ্টি অজন্তার একটু বেশি বয়সের সন্তান। বিয়ের 4 বছর পরে মা হয়েছিল সে। বিয়েটাও স্বাভাবিকের থেকে একটু দেরিতেই হয়েছিল। দ্বিতীয় সন্তানের কথা আর ভাবেনি তাই। এক এক করে স্টুডেন্টসদের নাম ধরে ধরে ডেকে নিচ্ছিলেন ক্লাস টিচাররা। সায়ন্তনীর মায়ের পাশে বসে ডাক পড়ার অপেক্ষা করছিল অজন্তা। হঠাৎ চোখ পড়ল টিচারদের সারিতে একেবারে কোণের দিকের একটা চেয়ারে। সেখানে একটা অল্প বয়সী ছেলে বসে আছে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সে এদিকেই। অস্বস্তি হতে লাগলো অজন্তার। কেউ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে যেমন অস্বস্তি হয়, মেয়েকে শেষ পর্যন্ত জিজ্ঞেস করে ফেললো, মিষ্টি, ওই টিচারটা কে রে? নতুন এসেছে নাকি? আগে তো দেখিনি কখনো। উনি তো অরূপ স্যার, নিউ টিচার, আমাদের বেঙ্গলি টিচার। মিষ্টি এক পলক তাকিয়েই বলেছে। এবছরে মিষ্টিদের এলিমেন্টারি সাবজেক্ট হিসেবে বাংলা পড়ানো শুরু হয়েছে। এই ছেলেটা তবে বাংলা পড়ায়? এরকম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? ভারী অস্বস্তি নিয়ে মিষ্টিদের ক্লাস টিচার মনীষা ম্যামের সাথে কথা বলতে গেল অজন্তা। প্রয়োজনীয় কিছু কথা বলার পর ম্যাম বললেন, অন্য কোনো সাবজেক্ট টিচারদের সাথে কথা বলতে ইচ্ছে হলে বলতে পারেন, সবাই এখানেই রয়েছেন। বাকিদের সাথে কথা বললেও বেঙ্গলি টিচারের মুখোমুখি হবার সাহস হচ্ছিল না অজন্তার। ছেলেটা বারবার অজন্তার দিকে তাকাচ্ছে, স্থির অপলক দৃষ্টি। কি যে আছে সেই দৃষ্টিতে, ধরতে চেয়েও যেন ধরা যাচ্ছে না। বেঙ্গলি টিচারের সঙ্গে দেখা না করেই ফিরে গেল অজন্তা। মিষ্টি সমানে বলছে, অরূপ স্যারের সাথে দেখা করলে না মা, চলে এলে যে? অজন্তা জবাব দিল না। ভেতরের অস্বস্তিটা ক্রমাগত খুঁচিয়ে চলেছে। ছেলেটা ওভাবে তাকিয়েছিল কেন? হাসছো কেন? তোমার কাছে কি এটা খুব ফানি মনে হচ্ছে? রেগে গিয়ে বলল অজন্তা। তোমার এত ভয় দেখে তো হাসিই পাওয়ার কথা। ছেলেটার হয়তো তোমাকে পছন্দ হয়েছিল, তাই তাকিয়েছিল ওভাবে। মৈনাক হাসতে হাসতেই বলেছে, কথার ছিরি দেখো, মুখের লাগাম নেই কোনো। কি বলছো এসব? এই বয়সেও কত সুন্দর তুমি, বেচারা ছেলেটার আর কি দোষ? অসহ্য লাগছিল অজন্তার। ইয়ার্কি লিমিট ছাড়িয়ে যাচ্ছে লোকটা। সবকিছু ইয়ার্কি করে উড়িয়ে দেওয়ার স্বভাব। একটু রিলিফ পাবে বলে ঘটনাটা বলতে গেছিল, কিন্তু এই সব আবোল তাবোল বকে ব্যাপারটা আরো ঘেটে দিচ্ছে মৈনাক। ছেলেটার চোখে কেমন পাথরের মতো দৃষ্টি ছিল, তাতে চাপা রাগ যেন মেশানো। খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। প্রাণপণে পুরনো দিনগুলোর স্মৃতি হাটকায় অজন্তা। কোনোভাবে যদি ছেলেটার ব্যাপারে কোনো সূত্র বেরিয়ে পড়ে, এক সময় হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। ছেলেটাকে অজন্তা কস্মিন কালেও দেখেনি, তাতে কোনো সন্দেহ নেই। মিষ্টি, আজ টিফিন খেয়েছে মিনতি, নাকি কালকের মতোই ফিরিয়ে নিয়ে এসেছে?
একটু আগেই অফিস থেকে ফিরেছে অজন্তা। ফিরেই মিষ্টির খোঁজ নেওয়া ওর অভ্যেস। মিনতি চায়ের জল চাপিয়েছিল। অজন্তার কথায় গলা চড়িয়ে বলল, কি জানি বৌদি, বুঝতে পারিনি। অজন্তা কিছুটা বিরক্ত হয়ে রান্নাঘরে দরজায় গিয়ে দাঁড়ালো। ভ্রু কুঁচকে বলল, বুঝতে পারিনি কথাটার মানে কি মিনতি? কি বলবো বৌদি, আজ মিষ্টি টিফিন বক্সে এত বড় একটা চকোলেট পেয়েছি। টিফিনটা কি করেছে ভগবান জানে। কত জিজ্ঞেস করলাম চকোলেটটা কোথা থেকে এলো, টিফিনটা কি করলো, কিন্তু মেয়ে উত্তরই দিল না। তাহলে আমি বুঝবো কি করে বলো তো? অজন্তা প্রচন্ড অবাক হলো। মিষ্টির কাছে চকোলেট এলো কোথা থেকে? কোনো বন্ধুর জন্মদিন ছিল কি? মিষ্টি এখনো ঘুমোচ্ছে। ও ঘুম থেকে উঠলেই জানা যাবে সবটা। ফ্রেশ হয়ে বসার ঘরে চায়ের কাপ হাতে টিভি খুলে বসলো অজন্তা। একটু পরেই ঘুম ভাঙা চোখে মায়ের কোল ঘেঁষে বসলো মিষ্টি। মেয়েকে এক হাতে জড়িয়ে নিল অজন্তা। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়ে উঠছে ছোট্ট তুলতুলে মেয়েটা। অজন্তারই মুখের আদল পেয়েছে। সুন্দর ফুটফুটে মায়া কাড়া চেহারা। মাঝে মাঝে মেয়ের মুখের দিকে তাকালে ভয় করে অজন্তার। এত সুন্দর হওয়া ভালো নয়। সৌন্দর্য মাঝে মাঝে অভিশাপ ডেকে আনে। মেয়েকে জড়িয়ে ধরে অন্যমনস্কভাবে টিভির দিকে তাকিয়েছিল। হঠাৎ ক্যাডবেরির বিজ্ঞাপন নজরে পড়তেই মনে পড়ে গেল চকোলেটের কথা। জিজ্ঞেস করলো, কথা বলছিস না কেন? তোর টিফিন বক্সে এত বড় চকোলেট এলো কোথা থেকে? মিষ্টি মাথা নিচু করে নখ খুঁটছে। এবারে রাগ হয়ে গেল অজন্তার। মেয়ের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, চুপ করে আছিস কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে? তুমি তো বলেছো আননোন পার্সনদের থেকে কিছু নিতে নেই, কিন্তু স্যার তো আননোন নয়, তাই না মা? মিষ্টি ভয়ে ভয়ে বলেছে। স্যার চকোলেট দিয়েছে তোকে? কোন স্যার? অজন্তা অবাক। অরূপ স্যার। মিষ্টি কাঁদো কাঁদো মুখে বলল। নামটা শুনেই অজন্তার সারা শরীর ঝনঝন করে উঠল। মনে পড়ে গেল একজোড়া পাথর চোখের গা ছমছমে দৃষ্টির কথা। অরূপ স্যার তোকে চকলেট দিল কেন? সবাইকে দিয়েছে নাকি শুধু তোকেই? অজন্তা আরো জোরে চেঁচিয়ে উঠেছে। বেজায় ঘাবড়ে গেছে ছোট্ট মেয়েটা। মায়ের এত চেঁচামেচির কারণ ধরতে পারছে না। কান্না জড়ানো গলায় বলল, আমাকে এত বকছো কেন? আমি কি করেছি? আমি তো শুধু টিফিন টাইমে স্কুল গ্রাউন্ডে বসে টিফিন খাচ্ছিলাম। স্যার আমার পাশে এসে বসলেন। আমরা টিফিন শেয়ার করে খেলাম। তারপর স্যার ক্যান্টিন থেকে এই চকোলেটটা কিনে দিলেন। বুক কেঁপে উঠল অজন্তার। ওই ছেলের এমন অদ্ভুত আচরণের মানে কি? মেয়েকে হোমওয়ার্ক করতে পাঠিয়ে থম করে বসে রইল সে। মনের আকাশে আশঙ্কার কালো মেঘ। কয়েকটা স্কুলে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলো মনের মধ্যে ভেসে উঠছে। মিষ্টির সঙ্গেও খারাপ কিছু ঘটবে না তো? হে ভগবান! পুরোটা শুনে মৈনাক আবার হাসছে। রাগে গা জ্বলে যাচ্ছে অজন্তার। লোকটা যে কবে সিরিয়াস হবে? এত লাইটলি নিচ্ছে কেন ব্যাপারটা? হাসছো কেন তুমি? ঘটনার গুরুত্ব বুঝতে পারছো না? এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় মৈনাক। তুমি মিষ্টিকে নিয়ে একটু বেশি দুর্ভাবনায় ভোগো, নইলে বুঝতে পারতে এটা খুবই স্বাভাবিক ঘটনা। কিভাবে? মিষ্টির টিচার আদর করে ওকে একটা চকোলেট দিয়েছে, তাতেই তুমি বাড়ি মাথায় করছো? সত্যি পারো বটে। কাছে এসে বসেছে, গল্প করেছে, টিফিন শেয়ার করেছে, চকলেট কিনে দিয়েছে। কোন টিচার এমন করে? এত কেন ভাবছো? ভয় পেও না, আমি আছি তো। মৈনাক যতই আশ্বস্ত করার চেষ্টা করুক, দুর্ভাবনা গেল না অজন্তার। সন্দেহের কাঁটাটা খচখচ করেই চলেছে মনের মধ্যে। ঠিক করলো এবার থেকে মিষ্টির সঙ্গে স্কুলের সমস্ত খুঁটিনাটি ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে। মেয়ে কিছু লুকিয়ে রাখতে পারবে না। পরদিন অফিস থেকে একটু জলদি ফিরে এলো অজন্তা। মাকে তাড়াতাড়ি ফিরতে দেখে মিষ্টির আহ্লাদ আর ধরে না। তখন থেকে গা ঘেঁষে ঘেঁষে ঘুরছে আর এটা সেটা বায়না করছে। মেয়ের কাণ্ড দেখে মনে মনে হাসছিল অজন্তা। বুক ভরে যাচ্ছিল মায়ায়। কত নিষ্পাপ আর সরল হয় বাচ্চারা। পৃথিবীর জটিলতা সম্পর্কে কোনো খবরই রাখে না এরা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আজও কি অরূপ স্যার তোর সাথে গল্প করলেন?
হুম, স্যার তো অনেক কথা বলেন আমার সাথে। টিফিন ব্রেকে বা বেঙ্গলি পিরিয়ড চলার সময় স্যার আমার সাথে সবচেয়ে বেশি কথা বলেন। মিষ্টির চোখে গর্বের ছোঁয়া। অজন্তা দাঁতে দাঁত চাপে। কি কথা বলেন? এই তো, আমার বাবার নাম কি, আর ভাই বোন আছে নাকি, আমি কোথায় থাকি, কে আমাকে বেশি ভালোবাসে, মা না বাবা, এসবই জিজ্ঞেস করেন। স্যার খুব মজার, তাই না মা? শুধু তোকেই জিজ্ঞেস করেন নাকি সবাইকে? শুধু আমাকেই। মাথার মধ্যে ধেয়ে আসা ভয়টাকে চিনতে পারে অজন্তা। কি উদ্দেশ্য ওই ছেলের? না, ভয় পেলে চলবে না, খুব সাবধানে পা ফেলতে হবে এখন। বিব্রত অজন্তা বুঝতেই পারছে না মেয়ে হঠাৎ করে এভাবে কাঁদছে কেন। অফিস থেকে ফেরার পরেই ঝাঁপিয়ে এসেছে বুকে। তারপর মাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। কিছু বলছেও না, ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে। কোনো মতে বলল, কি হয়েছে মিষ্টি, কাঁদছিস কেন? অরূপ স্যার ভালো নয় মা, ভেরি ব্যাড পারসন। ফোপাতে ফোপাতে এই কটি কথাই মিষ্টির মুখ দিয়ে বেরিয়ে আসে, কিন্তু এই কটা শব্দই অজন্তার শির দাঁড়া দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত নামানোর জন্য যথেষ্ট। মেয়েকে শক্ত করে চেপে ধরে কর্কশ গলায় বলল, কি করেছে অরূপ স্যার? তোর গায়ে হাত দিয়েছে? মিষ্টি কান্না ভেজা মুখটা তুলে অবাক চোখে তাকালো মায়ের দিকে। সেই দৃষ্টি দেখে অজন্তা বুঝতে পারলো প্রশ্নটা ভুল হয়ে গেছে। নিজেকে সামলে নিয়ে বলল, স্যারকে খারাপ বলছিস কেন, কি হয়েছে? স্যার আজ আবার আমাকে চকোলেট দিয়েছিলেন, কিন্তু আমি নিইনি, বলেছি মা বকে। স্যার বললেন, তোর মা ভালো নয়, খুব খারাপ, তাই তো বকে, তোকে একটুও ভালোবাসে না। তুই তারপর কি বললি? অজন্তার গলা কাঁপে। আমি বললাম আমার মা মোটেও খারাপ নয়, খুব ভালো আমার মা। তারপর অজন্তা হাঁপ ধরা গলায় জিজ্ঞেস করলো, স্যার বলল মা তোকে ছেড়ে চলে যাবে একদিন। তোর মা কাউকে ভালোবাসে না, তোকেও না, তোর বাবাকেও না। যখন ছেড়ে যাবে তখন বুঝবি। ও মা, স্যার এরকম কেন বলল? ভয় করছে আমার। তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? অজন্তা মিষ্টিকে জড়িয়ে ধরলো শক্ত করে। মৈনাক ঘরে না ফেরা পর্যন্ত পাথরের মতো বসে রইল। মৈনাক ফিরতেই ওর বুকে আছড়ে পড়ল। ছেলেটা এমন কেন বললো মৈনাক? ভয় করছে আমার। ছেলেটার কথাবার্তা শুনে তো ওকে মানসিকভাবে সুস্থ মনে হচ্ছে না। তুমি এক কাজ করো, স্কুলে গিয়ে কমপ্লেন করো ওর বিরুদ্ধে। মনে হচ্ছে সেটাই করা দরকার। মৈনাকের মুখেও এবার চিন্তার রেখাগুলো পরিষ্কার। সন্ধেবেলা ঘরে ফিরে থম মেরে বসেছিল অজন্তা। প্রচন্ড দুশ্চিন্তায় সুস্থভাবে চিন্তা করার শক্তি হারিয়ে ফেলছে। মিষ্টিদের স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করে এসেছে আজ, কিন্তু মনের ভার কাটেনি। প্রিন্সিপাল মৃণাল কান্তি চৌধুরী সবটা শুনে খুব অবাক হয়েছেন। অরূপ ছেলেটা তো খুব ভালো, নতুন জয়েন করেছে, এর মধ্যে অনেকের মন জয় করে ফেলেছে সুন্দর ব্যবহারের কারণে। টিচার হিসেবেও যথেষ্ট এফিশিয়েন্ট। আপনার কথাগুলো শুনে অদ্ভুত লাগছে। আপনার মেয়ে অর্থাৎ ক্লাস 6 এর মোনালিসা সেনের সাথে অরূপ যদি এভাবে কথা বলে থাকে, সেটা সত্যি চিন্তার বিষয়। আপনি চিন্তা করবেন না, আমরা এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেব। উনি আশ্বাস দিলে অজন্তা শান্তি পাচ্ছিল না। ওর খুব ইচ্ছা করছিল অরূপ স্যারের ব্যাপারে আরো কিছু জিজ্ঞেস করে, কিন্তু আবার কতটা প্রশ্নের সম্মুখীন হতে হবে এই ভেবে বিষয়টা এড়িয়ে গেল। মনের মধ্যে খুঁতখুঁতুনিটা রয়েই গেছে তাই। একটু আগেই মৈনাক মেয়ের বায়নায় রোলের দোকানে গেছে, মেয়েও সঙ্গে গেছে। অজন্তা একাই আছে ঘরে। কলিং বেল বেজে উঠতে দরজা খুলে দিতে গেল। মৈনাক আর মিষ্টি ফিরে এসেছে নিশ্চয়ই, কিন্তু দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠল। মুখ দিয়ে আর্তনাদের মতো বেরিয়ে এলো, আপনি? দরজা থেকে সরে দাঁড়ান, ভেতরে ঢুকবো, আপনার সঙ্গে কথা আছে। উস্কো খুস্কো চুল, রক্তাভ চোখ। অরূপকে দেখে ভয়ে কেঁপে উঠল অজন্তা। আমার হাজবেন্ড মেয়ে দুজনেই বাইরে গেছে, আপনি একটু পরে আসুন, কাঁপা গলায় বলল। আমার কথা আপনার সাথে, যা বলার এক্ষুনি বলবো। কঠিন চোখে তাকালো অরূপ, তারপর অজন্তাকে প্রায় ঠেলে সরিয়ে দিয়ে ঢুকে পড়ল ঘরে। এ কি, ঘরে ঢুকে পড়লেন কেন? ভদ্রতা জানেন না? বেরিয়ে যান এক্ষুনি, চেঁচিয়ে উঠল অজন্তা।
চেঁচাচ্ছেন কেন এত? হিসহিসে সুরে বলে উঠল অরূপ। কোন সাহসে এখানে ঢুকেছেন? আমার হাজবেন্ড কিন্তু এখনই ফিরে আসবে। আপনার বড্ড ভুলো মন, কিছুই দেখছি মনে থাকে না। অরূপের মুখে বিদ্রুপের হাসি। মানে? থমকে গেছে অজন্তা। আপনার স্মৃতিশক্তির পরীক্ষা নিচ্ছি একটু। আচ্ছা বলুন তো, বুবলু যদি হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ায়, চিনতে পারবেন তো? ভূমিকম্প হচ্ছে নাকি? অজন্তার সামনে সবকিছু এত দুলছে কেন? প্রাণপণে পা দুটোকে মাটির ওপরে খাড়া করে রাখার চেষ্টা করতে করতে অজন্তা প্রায় ফিসফিস করে বলল, বুবলুকে আপনি কি করে চেনেন? বাহ, বুবলুর নাম শুনে আপনার মুখ সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছি। কেন বলুন তো? বুবলু কোথা থেকে আসবে, কি করে আসবে? অজন্তা ফ্যাকাশে মুখে বিড়বিড় করলো। নাটক করবেন না। আপনি যে কতটা স্বার্থপর, সুবিধাবাদী আর লোভী জানতে বাকি নেই। বাবার ঠাম্মা সব বলেছে আমায়। অরূপ তর্জনী উঁচিয়ে বলে উঠেছে, তুমি তুমি বুবলু? অজন্তার চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। সেই অন্ধকারের মধ্যে আচমকা মৈনাকের গলা শুনতে পেল। কি হয়েছে অজন্তা? কেই নি। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো দেখলেও পাগলের মতো আঁকড়ে ধরে ভেসে থাকতে চায়, ঠিক সেভাবে মৈনাকের দিকে হাত বাড়িয়ে দিল অজন্তা। ওর জামার হাতা খিমচে ধরে বলে উঠল, ও এসেছে, ও এসেছে গো, দেখো কি বলছে। অজন্তার মুখ দেখে ভয় পেয়ে গেল মৈনাক। ওর মুখ থেকে যেন সব রক্ত শুষে নিয়েছে কেউ। তাড়াতাড়ি ওকে ধরে সোফাতে বসিয়ে দিল। অরূপ বাঁকা হাসিতে দেখছিল দৃশ্যটা। ভদ্রমহিলা এক্ষুনি ভিড়মি খাচ্ছেন, আরো কত কিছু শোনার বাকি আছে। এ তো সবে শুরু। ধীরে ধীরে ওনার সমস্ত নোংরামি একে একে প্রকাশ করব। ভালো মানুষের মুখোশটা একটানে ছিঁড়ে ফেলে দেব। আপনি কে বলুন তো? এরকম অসভ্যের মতো ঘরে ঢুকে এলেন যে? আর এসব কি বলছেন? চিৎকার করলো মৈনাক। ইনি বোধহয় সবটা ভালো বলতে পারবেন। অরূপ ব্যঙ্গের দৃষ্টিতে তাকিয়েছে অজন্তার দিকে। মৈনাকও তাকিয়েছে দু চোখে প্রশ্ন নিয়ে। অজন্তা অস্ফুটে বলল, বুবলু এসেছে। মৈনাক চমকে উঠল। কি বলছো? বুবলু কোথা থেকে আসবে? আমি জানি না। অবসন্নের মতো দুদিকে মাথা নাড়ে অজন্তা। ইনি সব জেনেও ন্যাকা সাজেন। অরূপ বাঁকা হাসিতে বলেছে, চুপ করো তুমি। আচমকা চেঁচালো মৈনাক, আপনি জানেন না কিছু? তুমি জানো কিছু? চেনো তোমার মাকে? নাকি বাবা আর ঠাম্মা যেমন বুঝিয়েছেন তেমনই বুঝেছো? ইডিয়েট কোথাকার! সত্যিটা খোঁজার চেষ্টা করেছো কখনো? সত্যি খোঁজার কি আছে? সবকিছু তো চোখের সামনে। আসল সত্যিটা আমি জানি। অজন্তা চুপ করেছিল এতক্ষণ, উঠে বসলো এবার। দু চোখে জলের ধারা। তুমি যখন সব জানো, তাহলে এখানে এলে কেন বুবলু? কেন এলে? আপনি আমাকে বুবলু বলে ডাকবেন না। আপনাকে স্কুলে দেখে চিনতে পেরেছিলাম, তবুও কথা বলার কোনো ইচ্ছে হয়নি, ঘেন্না করছিল। কিন্তু আপনি তো ছাড়বেন না। বিনা কারণে স্কুলে গিয়ে আমার নামে কমপ্লেন করে এলেন। এতদিন তো যথেষ্ট কষ্ট দিয়েছেন। আপনার জন্যই কষ্ট পেয়ে বাবা চলে গেল অকালে, ঠাম্মাও চলে গেল, তবুও শান্তি হয়নি। এবারে আমাকে সুস্থভাবে বাঁচতেও দেবেন না। গলা ধরে এলো অরূপের। তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু না। অজন্তা বিড়বিড় করলো, সব জানি। আমার বাবা গরিব বলে তাকে ফেলে চলে গেছিলেন আপনি। নিজের ছেলের কথাও একবারও ভাবেননি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। লোকটা তোমাকেও ঠকিয়েছে আমার মতো, সব মিথ্যে বলেছে। অজন্তার দু চোখে রাগের হলকা। কলেজের ফার্স্ট ইয়ারে মেধাবী ছাত্রী অজন্তা। বাবার বড় আদরের ছিল। মা নেই বলে মেয়েকে আরো বেশি করে আগলে রাখতেন তিনি। কিন্তু সেই মেয়ে যে ভুল পথে পা বাড়াচ্ছে, ঘুণাক্ষরেও হয়তো বুঝতে পারেননি। অজন্তা তখন হাবুডুবু খাচ্ছে অজিতেশের প্রেমে। অজিতেশ গ্যারেজের মেকানিক। অবশ্য অজন্তা জানতো, পড়াশোনার খরচ চালাতে অজিতেশকে পার্ট টাইম কাজ করতে হয়। এত সুন্দর করে মিথ্যে কথাগুলো বলতে পারতো সে? 18 বছরের অজন্তা এতই বোকা ছিল। অজিত যা বলতো তাই বিশ্বাস করতো অন্ধের মতো। যত দিন যাচ্ছিল, অজিতেশের সাথে উদ্দাম প্রেমের স্রোতে ভেসে যাচ্ছিল। সেই সময় একদিন আবিষ্কার করলো মা হতে চলেছে সে। অজিতেশ অনেক অনুরোধ করেছিল বাবাকে সবকিছু খুলে বলতে।
ওর ইচ্ছে ছিল বাবাকে জানিয়ে বিয়েটা হোক। তখন অজন্তা বুঝতে পারেনি, কিন্তু পরে বুঝতে পেরেছে অজিতেশের আসল মতলবই ছিল ওই বাড়ির জামাই হয়ে সবকিছু দখল করা। বাবার অমতে বিয়ে করলে তো সেই সুবিধে হতো না। অজন্তার সাহস ছিল না সেই সময় বাবাকে সত্যি কথাগুলো বলার। শেষমেশ অজিতেশের সাথে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ভেবেছিল বিয়ের পরে বাবাকে সবকিছু বুঝিয়ে বলবে। অজিতেশ হয়তো তাই ভেবেছিল। বিয়ের পর অজিতেশের আসল পরিচয় যখন জানতে পারলো, আকাশ ভেঙে পড়েছিল অজন্তার মাথায়। বাবার সামনে গিয়ে দাঁড়াবার মতো সাহসও আর অবশিষ্ট ছিল না ওর মধ্যে। অজিতেশ অল্প শিক্ষিত একটা ছেলে, নিজের সুন্দর চেহারা খানা আর সুন্দর করে কথা বলতে পারার গুণ ছাড়া আর কিছুই পুঁজি নেই। নানা রকম বদ নেশায় অভ্যস্ত অজিতেশকে বিয়ে করার পর যেন নরকে গিয়ে দাঁড়িয়েছিল অজন্তা। বিয়ের পর ওর পড়াও ছাড়িয়ে দিয়েছিল অজিতেশ, তাও ওই নরকে মানিয়ে চলার চেষ্টা করছিল অজন্তা। ছেলের জন্মের পর অন্য স্বপ্ন তখন অজন্তার চোখে। অজিতেশও গ্যারেজের কাজ ছেড়ে স্টেশনারি শপ খুলল। ছেলের মুখ চেয়ে হয়তো নিজের রোজগার বাড়ানোর চেষ্টা করছিল। মোটামুটি ভালোই চলছিল দোকানটা, কিন্তু ওর মাথায় তখন আরো টাকার নেশা। দোকানটা বড় করতে চায়, তার জন্য টাকার দরকার। সেই টাকার জন্য অজন্তাকে চাপ দিতে শুরু করলো। তখন থেকে সব গোলমালের শুরু। প্রথম প্রথম মিষ্টি কথায় অজন্তাকে বোঝাতো অজিতেশ, সব তো আমাদের জন্যই অজন্তা, আমাদের ছেলেটার জন্য। তোমার বাবার কাছ থেকে ওইটুকু টাকা চেয়ে আনতে পারছো না? তুমি তার একমাত্র মেয়ে। অজন্তার মন কিছুতেই সায় দিত না যে বাবার বিশ্বাস ভেঙে পালিয়ে এসেছে, আজ সেই বাবার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ানোর রুচি ওর হচ্ছিল না। অজিতেশ যখন দেখলো অজন্তা কিছুতেই ওর কথা শুনছে না, শুরু করলো অত্যাচার। ওর মাও যোগ দিলেন সাথে। বুবলুকে কেড়ে নেওয়া হলো ওর কাছ থেকে। সবকিছু সহ্য করতে করতে অসহায় অজন্তার পিঠ ঠেকে যাচ্ছিল দেওয়ালে, কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছিল না। অজন্তার চোখের সামনে ছোট্ট বুবলুকে উঠতে বসতে শেখানো হতে লাগলো, তোর মা ভালো নয়, যাস না ওর কাছে। বুবলুকে বুকে জড়িয়ে ধরার আকুল ইচ্ছে ক্ষত বিক্ষত হতো অজন্তা, কিন্তু কিছুতেই ওরা বুবলুকে কাছে আসতে দিত না। একসময় এমন হলো অজন্তাকে সারা দিনে একবেলা খেতে দেওয়া হতো। বাকি সময়টা খিদের জ্বালায় ছটফট করলেও খাবার মিলত না। অজন্তা কাঁদতো, অজিতেশকে বোঝাতে চাইতো, বাবার কাছ থেকে কি করে টাকা আনবো? বাবাকে না জানিয়ে পালিয়ে এসেছিলাম তোমার কাছে, এখন কোন মুখে বাবার সামনে গিয়ে দাঁড়াবো? পালিয়ে এলি কেন? কে বলেছিল পালাতে? অজিতেশ নির্বিকার, তোমাকে ভালোবেসেই তো পালিয়ে এলাম। আর কথা খুঁজে পেত না অজন্তা। ভালোবেসে নাকি পেটেরটার জন্য ফেসে গেছিলি বলে? খ্যাক খ্যাক করে হাসতো অজিতেশ। শিউরে উঠত অজন্তা, এ কাকে ভালোবেসেছিল সে? একসময় অজন্তার মনে হতে লাগলো এই নরকে আর কিছুদিন কাটালে মরেই যাবে সে। যে করি হোক এখান থেকে পালাতে হবে। একদিন গভীর রাতে পালিয়ে গেল সে। বাবার বাড়ির সদর দরজায় গিয়ে আছড়ে পড়লো ডানা ভাঙা পাখির মতো। বাবা দু হাতে তুলে নিয়ে আবার বুকে জড়িয়ে নিলেন মেয়েকে। সমস্ত অপরাধ ক্ষমা করে দিলেন নিমেষের মধ্যে। অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেল সে। বাবা আবার ওকে কলেজে ভর্তি করলেন। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ালো অজন্তা। তারপর মৈনাকের সঙ্গে দেখা হলো। নিজের অতীতের কিছুইও গোপন করেনি, সব জেনেই মৈনাক ওকে বিয়ে করতে চেয়েছিল। অরূপ দু হাতে মুখ ঢেকে কাঁদছে, সব মিথ্যে, সব। আমি কিছুতে বিশ্বাস করি না আপনাকে। ছেলের মাথায় নিজের কাপা হাতখানা রাখলো অজন্তা। সব সত্যি বুবলু, আমি একটাও মিথ্যে বলিনি তোমায়। তাহলে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন না কেন? ফেলে চলে গেলেন কেন ওভাবে? কান্না ভেজা দু চোখ তুলে প্রশ্ন করলো অরূপ। তোমাকে নিয়ে আসতেই তো চেয়েছিলাম, কিন্তু সেই সময় তোমাকে আনতে গেলে ধরা পড়ে যেতাম। ওই নরকেই আটকে থাকতে হতো সারা জীবন। ক্ষমা করো আমাকে। আপনি বোকা বানাতে চাইছেন আমাকে। তখন আমাকে না আনতে পারলেও পরে একবারও আমার খোঁজ করলেন না কেন? করেছিলাম তো,
আমার বাবাকে নিয়ে গেছিলাম তো তোমার ওখানে, কিন্তু সেখানে গিয়ে শুনলাম অজিতেশ কাউকে কিছু না বলে চলে গেছে সবাইকে নিয়ে। কোথায় গেছে কেউ জানে না। তারপরে অনেক খুঁজেছিলাম, থেমে গেল অজন্তা। তারপর আমাকে আর খুঁজে পেলেন না নিশ্চয়ই? অরূপ হাসছে। মৈনাকের প্রচন্ড রাগ হচ্ছিল। সে দাঁতে দাঁত চেপে বলল, পেয়েছিলাম। তোমার বাবা নিজেই আমাদের সাথে দেখা করেছিলেন টাকা চাইতে। মানে? হ্যাঁ, তোমার বাবা এসেছিলেন আমাদের সাথে দেখা করতে। ডিভোর্সের কাগজপত্রেও তখনই সইটা করলেন, অনেকগুলো টাকাও নিয়ে গেলেন। অজন্তা লোকটাকে ছাড়তো না, পুলিশে দিত, কিন্তু লোকটা তখন অন্য রূপ। একমাত্র ছেলেকে হারিয়েছে যে। কি? অরূপ চেঁচিয়ে উঠল। তোমার বাবা বলেছিলেন তুমি আর নেই, অসুখে ভুগে। কথা শেষ করলো না মৈনাক, একটু থেমে আবার বলল, এখন বলো, কে মিথ্যেবাদী? নাটকটা কে করেছে, তোমার বাবা নাকি তোমার মা? অরূপ কথা বলতে পারছিল না। সত্যি বাবা সবাইকে নিয়ে আসানসোল চলে গেছিল। ওখানে ঠাম্মার এক দূর সম্পর্কের বোনের কাছে উঠেছিল। বড় হয়ে উঠতে উঠতে অরূপ জানতে পারছিল ওর মা খুব খারাপ। বাবার টাকা ছিল না বলে পালিয়ে গেছে অন্য এক পয়সাওয়ালা লোকের সাথে। বাবার জন্য কষ্টে অরূপের বুক টনটন করত, আর মায়ের প্রতি তীব্র ঘৃণায় অহর্নিশি পুড়ত। একসময় বাবা ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিল। কি করে টাকার জোগাড় করেছিল এখন ওর কাছে স্পষ্ট। অজিতেশ শুধু আমার উপর প্রতিশোধ নিতেই এত বড় মিথ্যেটা বলেছিল। অজন্তা তাকালো ছেলের দিকে। অরূপ প্রচন্ড সংশয়ে ভুগছে, বাবা না মা, কাকে বিশ্বাস করবে। অস্থির ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে, এবং অজন্তাকে কিছু বলার সুযোগ না দিয়েই ছুটে বেরিয়ে গেল। অজন্তা জানে এখন কি করতে হবে। ও জানে না ঘৃণা থেকে ভালোবাসা কিংবা অবিশ্বাস থেকে বিশ্বাসের দূরত্ব ঠিক কতটা, কিন্তু ওইটুকু দূরত্ব যে অতিক্রম করতেই হবে। এবারে ছায়া হয়ে ছেলের পাশে দাঁড়াবে সে, ভালোবাসার ডালপালা মেলে দেবে ওর মাথায়। রুক্ষ অন্ধকার অতীত থেকে টেনে বের করে আনবে বুবলুকে, আনবেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।